পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ। হামলা ভাঙচুর চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি। অস্বীকার শাসক দলের। ভূপতিনগরের অর্জুননগর পঞ্চায়েতের অনলবেড়িয়ায় উত্তেজনা। বিজেপি কর্মীদের 10-12টি বাড়িতে ভাঙচুর, অভিযোগ বিজেপি। কি কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন কাথির এসডিপিও। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব বিজেপি। নিজেদের গোষ্ঠী কোন্দলে গন্ডগোল, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের। এনআইএ কেসের যে আসামি, যে কুখ্যাত আসামি, যে সমাজ বিরোধী, এই এলাকায় ছাপ্পা মেরে মানুষের ভোটাধিকার কেড়ে যে জেলা পরিষদে কমিশনে টাকা নিয়ে হারমাদ এবং বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসবাদীদের তুলে নিয়ে এসে অর্জুনগরের রেণুকা বেরা, বিভাস প্রধান এবং রঞ্জিত আড়ই, প্রদীপ আড়ই এবং আরও 4খানা বাড়ি ভাঙচুর করেছে এবং লুট করেছে। একদম মিথ্যা অভিযোগ। গ্রামের মানুষের বাড়ি ভেঙে তৃণমূল কংগ্রেস কখনো আনন্দ উপভোগ করে না। ওটা ওদের নিজেদের মধ্যে গন্ডগোল, নিজেদের দোষকে লুকানোর জন্য তৃণমূল কংগ্রেসের ওপর ওরা মিথ্যা কথা বলছে। আসছি পরের খবরে। আরজিকর আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়ার পরের দিনই রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়লেন অনিকেত মাহাতো। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর ডাক্তারি জীবন খুন করতে চায় সরকার। এসআরশিপের বন্ডমানির জন্য 30 লক্ষ টাকা তুলতে চাইলেন অর্থ সাহায্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। কিন্তু নতুন বছরের প্রথম দিনই তিনি ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়ার কথা। পরের দিন শুক্রবার রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়লেন অনিকেত মাহাতো। এই সরকারের অধীনে এসআরশিপের পোস্টিং আমি করতে চাই না। আন্দোলনকারী চিকিৎসকের চাঞ্চল্যকর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার পেশা জীবনকে খুন করতে চায় সরকার। ভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই, সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে। আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে। শুধুমাত্র অনিকেত মাহাতো সরকার বিরোধী কথা বলছে এটাও নয়, তার সঙ্গে সঙ্গে তার যে পদত্যাগপত্র তাদের সংগঠন থেকে, সেখানে যে 2-3টি কারণ উল্লেখ করা হয়েছে সেগুলোও নিশ্চয় মানুষ দেখবে। তার মানে সেখানেও কোথাও একটা গন্ডগোল ছিল। আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, তাদের আন্দোলনের রেশ কলকাতা থেকে দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। বুধবার ফাটল ধরে আন্দোলনকারী জুনিয়র ডক্টরস ফ্রন্টে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন অনিকেত। সামগ্রিক পরিকল্পনাকে নিয়ে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই স্বপ্ন কোথাও না কোথাও একটা জায়গায় হয়তো ধিমে হয়ে আসছিল। যারা অভয়ার ন্যায় বিচারের লড়াই চায় সেই জায়গাটাকে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম না। এই দায়িত্ব আমি কখনোই অস্বীকার করতে পারি না। এগিয়ে নিয়ে যেতে গেলে যে প্রসেসে এগিয়ে নেওয়া যাওয়া উচিত, সেই লক্ষ্যটাই যদি আমি না দেখতে পাই, সেই স্বপ্নটাই যদি আমি না দেখতে পাই, তাহলে আমি কার পিছনে থাকবো বা কেনই বা থাকবো। মনে হয়েছে যে বেশ কিছু জায়গায় একটা কুক্ষিগত করে রাখার জায়গা, যে কোনো একটা ভাবে ট্রাস্ট তৈরি হয়েছে, তো ট্রাস্টই সর্বা হবে বা সর্বক্ষমতা। আমি সে নিজে কিন্তু সেই ট্রাস্টের মেম্বার, আমি তবুও বলছি যে এই ট্রাস্টের হাতে সমস্ত ক্ষমতা থাকবে। এই ব্যাপারটা অভয় আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অভয় আন্দোলনে আমাদের দাবির মধ্যে মনে হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে সমস্ত কলেজে কলেজে নির্বাচন হোক, আর সেই জায়গায় জেডিএস এর ভেতরে একটা নির্বাচন আমরা করছি না। এরকম র্যান্ডামলি যাদের মিডিয়াতে একটু বেশি দেখা যায়, বা মানে আমার মুখ, আশফাকের মুখ বা অনিকেতের মুখ, তারা অনেক একটা অগণতান্ত্রিকভাবে একটা ট্রাস্ট একবার হয়েছিল, সেটাকেই আমাকে সারা জীবন মেনে চলতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের ঠিক মনে হয়নি। ইস্তফাপত্রে অনিকেত লিখেছেন, তার আপত্তি ও আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছে। অনিকেতের অভিযোগ, কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে আরজিকরে নাম থাকলেও তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন?
আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। এই 8 মাস তো আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই। এই ধরনের একটা রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অধীনে আমি মনে করি না আমি এসআরসিপ করতে পারবো। এসআরসিপের মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো। অনিকেত মাহাতো সহ যারা আন্দোলনের মুখ ছিলেন তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েক দফায় বৈঠক করেছেন, মুখ্য সচিব বৈঠক করেছেন এবং একটা আলোচনার প্রেক্ষিত তৈরি হয়েছিল। কিন্তু কেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়তে হলো এবং সেখানে তিনি যে অভিযোগগুলো করছেন সেই বিষয়গুলোও কিন্তু মানুষ ভেবে দেখবে। এসআরশিপ পোস্টিং ছাড়ার ফলে সরকারের কাছে বন্ড মানি হিসাবে 30 লক্ষ টাকা জমা দিতে হবে অনিকেত মাহাতোকে। সেই টাকার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিনি। এসআরসিপ পোস্টিংয়ের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, 30 লাখ টাকার কাছাকাছি প্রয়োজন। আন্দোলনের যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমি এই আন্দোলন পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার, আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও আরজিকর হাসপাতালে পোস্টিং পাননি অনিকেত মাহাতো। তাই শুক্রবার এসআরশিপ পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 13টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট ও 9টি জমি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর সবকটি বোলপুরের আশেপাশে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী ও 2 ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয়, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম। পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশই বহাল থাকে। ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। পুজোর পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে। ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি। আর এবার চন্দ্রনাথ সিংহ তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এটা তদন্তের বিষয়। তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন, তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন, কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করবো না। এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন। শুধু এক চন্দ্রনাথ সিনহা নয়, আরও অনেক লোক আছে। সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে। অতএব এখনও তদন্ত চলছে, আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গতি আরও বৃদ্ধি পাবে। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.